হাই অল লার্নার্স। সাধারণত আমি ভিডিও আপনার ইংরাজি অথবা হিন্দিতে করি। এই ভিডিওটা অনেকের রিকোয়েস্টে, যারা আমাকে ফলো করেন বাঙালি, তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বাংলায় বানানো। প্রথমত আমি ওয়েবসাইট সম্পর্কে বলার আগে, এটা আমার ভ্যালুপিকার.in বলে একটা ওয়েবসাইট, যেখানে আপনি স্টক সম্পর্কে বা বিজনেস সম্পর্কে আপনি অ্যানালিসিস করতে পারেন। এখানে ডিফারেন্ট সেকশন আছে দেখতে পাচ্ছেন। তো সেই ডিফারেন্ট সেকশনের কি বা কেন কিভাবে ইউজ করব সে ব্যাপারেও আমরা বলবো এক এক করে, মানে এই ভিডিওতে হয়তো নয়। বাট সব থেকে বড় কথা হচ্ছে, যখনই বাঙালি কোনো সময় মার্কেটে নিবেশ করে, তখন তার সব থেকে বড় চিন্তা থাকে, আমি ঠিক জায়গায় করলাম তো, আমার স্টক প্রাইস পড়ে যাবে না তো, পড়লে আমি কি করে বুঝবো যে কিভাবে, মানে কোম্পানিটা ভালো করছে কি মন্দ করছে। দেখুন, অনেকে আবার স্টক মার্কেটকে জুয়ার মতো করে দেখেন এবং তারা আসতে চান না, যে না, আমি স্টক মার্কেটে একেবারেই ইনভেস্টমেন্ট করব না। সব থেকে বড় কথা হলো, জীবনে আপনার প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু আমরা ঝুঁকি নিই। সেটা বাড়িতে বসে থেকেও আপনার কোনো কিছু বিপদ হতে পারে। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, সামনে একটা বিশাল বড় নর্দমা রয়েছে, আপনি দেখছেন না, চোখ বন্ধ করে যাচ্ছেন। তো মার্কেটে যখন আপনি আপনার, মানে, কষ্টে সঞ্চয় করা একটা টাকা নিয়ে আসছেন, সেখানে অবশ্যই আপনাকে সেই সচেতনতা রাখা উচিত। তো প্রথমে এই সচেতনতা কিভাবে রাখা যায় সেই ব্যাপারে যদি আমি জানাই, যে আমরা কিন্তু কোনো একটা যখন বিজনেসে ইনভেস্ট করি বা সেটা স্টক প্রাইজে ইনভেস্ট করি না, সাধারণত মানুষ, আমি দেখেছি যে 5 টাকার স্টক, 7 টাকার স্টক বা 10 টাকার স্টকে আকর্ষিত হয়। সেখানে তার এটা মাথায় রাখা উচিত যে মার্কেট ক্যাপ অনেক বেশি ইম্পর্টেন্ট। মার্কেট ক্যাপটা হলো যে কোনো একটা বিজনেসের ভ্যালুয়েশন। আমি যখন একটা জামা কাপড় কিনতে যাই, তখন আমরা তার কালার শুধু তো দেখি না, আমি দেখি যখন লাস্ট নেগোসিয়েশন হয় বা আমরা জানতে চাই দাম কত। একটা সাদা জামা, আরেকটা ব্র্যান্ডেড সাদা জামা, একটার দাম 7,000 রুপিস, আরেকটার দাম 500 রুপিস। আপনি আপনার পকেট অনুযায়ী সেই জামাটা কেনেন, আপনি দেখেন এমআরপি, আপনি শুধু সাদা জামা দেখেন না। সেই ঠিক সেইভাবে মার্কেটে স্টক প্রাইস কখনোই ইম্পর্ট্যান্ট নয়, স্টকের মার্কেট ক্যাপ ইম্পর্ট্যান্ট। এবার, যে আচ্ছা ঠিক আছে, আমি মার্কেট ক্যাপ বুঝে নিলাম, আহ, তাহলে আমি কি ধরনের মার্কেট ক্যাপের কোম্পানি সিলেক্ট করব? রিলায়েন্স সিলেক্ট করব, কোল ইন্ডিয়া সিলেক্ট করব, টিসিএস? আপনি যদি যে কোনো বাঙালিকে জিজ্ঞাসা করেন, তারা এইচপিসিএল, কোল ইন্ডিয়া, বিপিসিএল এই ধরনের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির ব্যাপারে কথাই বলবে না। আর যদি হয়ে যায়, সেই 2 টাকা 3 টাকা স্টক সম্পর্কে কথা বলবে। যারা ভালোভাবে ইনভেস্টমেন্ট করছে তারা প্রত্যেকেই বলবে, আমি বিপিসিএল, এইচপিসিএল এ ইনভেস্টমেন্ট করেছি, কোল ইন্ডিয়াতে করেছি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে করেছি। এখানে আপনাকে বুঝতে হবে যে একটা হাতি কিন্তু খুব জোরে দৌড়াতে পারে না। যেখানে আপনি যখন কোনো একটা লার্জ ক্যাপকে নিচ্ছেন, সেই লার্জ ক্যাপ কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তার প্রফিট। আমরা যখনই ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্ট করার আগে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কোন বিজনেস নিচ্ছি এবং কত বড় বিজনেস নিচ্ছি। এই দুটো জিনিস দেখার পরে আর কত বড় হতে পারে। যখনই অনেক বড় বিজনেস নিয়ে নিই, তখন সেই বিজনেস অলরেডি ম্যাচিওর। একটা গাছ যেমন অনেক ম্যাচিওর হয়ে যাওয়ার পরে অনেক বড় হয় না, ধীরে ধীরে সে তার ফল দেওয়া সবকিছু বন্ধ করে দেয়। ঠিক সেরকম আপনি একটা টাইমের পরে গেলে, যে হারে প্রথমে আপনার গ্রো করবে গাছটা, সেটা কখনোই হবে না। তো তাহলে কি আমি সব সময় ছোট কোম্পানিকে টার্গেট করব? না। কারণ ছোট কোম্পানিতে আপনার সব ধরনের ইনফরমেশন আপনার কাছে থাকবে না। আর আপনি হয়তো যখন রিসার্চ করবেন, সেই সব ধরনের কোম্পানিগুলোকে খুঁজে বার করতে পারবেন না, যে না, আমাকে এই তথ্যটাকে আনতে হবে। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো, প্রথমে যদি আপনি আপনার চারপাশকে পর্যবেক্ষণ করেন বা দেখেন, যে আপনার এটাই মনে হবে যে উম, ইন্ডিয়াতে নিশ্চয়ই ডেফিনেটলি একটা গুগল চলে আসছে না, একটা ফেসবুক তৈরি হচ্ছে না, একটা মেটা তৈরি হচ্ছে না, বা হোয়াটসঅ্যাপ তৈরি হচ্ছে না, একটা অ্যামাজনও এখনো পর্যন্ত আমাদের হয়নি সেই অর্থে। তো আমরা কোন দিকে যাচ্ছি?
আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হচ্ছে, ডিফারেন্ট ধরনের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হচ্ছে, রোড, ট্রান্সপোর্ট। এবং অবশ্যই আমরা ডিফেন্সে পিছিয়ে আসি এবং চারিদিকে আমাদের শত্রু ঘিরে রয়েছে, ফলে ডেফিনেটলি গভর্নমেন্টের একটা ফোকাস ডিফেন্সে রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং এর জন্য আমরা দেখেছি কিভাবে রেলওয়ে স্টক চলেছে, ডিফেন্সে স্পেন্ডিং এর জন্য দেখেছি কিভাবে ডিফেন্সের স্টক চলেছে। কিন্তু এগুলো, এই ধরনের বিজনেস একটা বাজেটারি অ্যালোকেশনের ওপর এবং একটা সীমিত সময়ের জন্য, ধরুন ইন্ডিয়াতে এতটা রেলপথের দরকার আছে, সেটা বিস্তার যদি হয়ে যায়, বা এতগুলো ওয়াগনের দরকার আছে, সেই ওয়াগন যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে নিশ্চয়ই সেই 5 বছর নতুন ওয়াগনের দরকার হবে না। এখন আমরা রিপ্লেসমেন্ট সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছি, যে পুরনো ট্রেন ট্রেন বাতিল হয়েছে, নতুন ট্রেন আসছে, এবং সেই ভ্যালুয়েশনটা তার জন্য আমরা পেয়েছি 2021 থেকে 24-এ। এখন সেরকম অর্থে রেলওয়েতে বাজেট ঘোষণা করা হয়নি। তার জন্য দেখবেন আপনি, আমি আসবো কিভাবে দেখতে হয় ফিনান্সিয়াল, এবং ফিনান্সিয়ালে দেখবেন সবকিছু প্রফিট কিন্তু সেই অর্থে আর বাড়ছে না। তো আমরা যখনই কোনো একটা বিজনেসে ইনভেস্ট করি, তখন আমাকে বুঝতে হবে দুটো জিনিস: কোম্পানিটা কতদিন গ্রো করবে, আর আমি সত্যিই কি বিজনেসটাকে বুঝতে পারি। ভালো এবং মন্দ যদি বুঝতে না পারি, আর যদি আমি ব্ল্যাঙ্ক হয়ে একটা কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করে দিই, তাহলে কিন্তু আমি কোনোভাবেই সফল হব না ইনভেস্টমেন্টে। তাহলে আমাকে এত রিসার্চ করার তো টাইম নেই। যদি আপনার রিসার্চ করার টাইম নাও বা থাকে, যে আমি একজন সাধারণ মানুষ, আমি অত রিসার্চ করতে পারবো না, তো সেক্ষেত্রে আপনি যদি আপনার একটু কমন সেন্স লাগান, যে আশেপাশে 145 কোটি 150 কোটি মানুষ, ইন্ডিয়া হচ্ছে কনজাম্পশন ড্রিভেন ইকোনমি। তো এখানে এই যে রুরালে আপনার এই যে ডেটা ডেটা পরিষেবা দেওয়া হচ্ছে মানুষের কাছে, সুইগি পৌঁছে গেছে, জোম্যাটো পৌঁছে গেছে, মানুষ শপিং করতে পারছে থ্রু ইন্টারনেট, যা কিছু চাইছে অর্ডার করতে পারছে। অলমোস্ট সিমিলার লাইফস্টাইল যেটা সিটিতে ছিল, সেরকম লাইফস্টাইলই এখন মানুষ মোটামুটি করতে পারছে। ফলে মানুষের চাহিদা, ফুড কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, মানুষ অনেক অ্যাপ ব্যবহার করছে, মানুষ অনেক লেজি হচ্ছে। আপনি যদি মানুষের বদ অভ্যাসে ইনভেস্ট করা শুরু করেন এবং সেগুলোর ভ্যালু চেনে, যে ধীরে ধীরে মানুষ যে বাজে খাবার খাচ্ছে, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এবার ফাস্ট ফুড রেস্টুরেন্টে কি হয়, ফাস্ট ফুড রেস্টুরেন্টে কিন্তু অনেক ব্যয়বহুল একটা বিজনেস। আপনাকে যখনই দেখতে হবে অ্যাসেট লাইট মডেল, যেমন উবের, ওলা, সুইগি, এই ধরনের যারা একটা টেকনোলজি বানিয়ে দিয়েছে, সেখান থেকে 2 টাকা 3 টাকাও যদি সে বাড়িয়ে দেয় কখনো, ইনিশিয়ালি হয়তো তাদের প্রমোশন সবকিছুতে প্রচুর লস যায়, তাদের ভ্যালুয়েশন অনেক খারাপ থাকে। কিন্তু ধীরে ধীরে যদি আপনি দেখেন যে কোম্পানিগুলো, তাদের কিন্তু লসটাকে কমাতে শুরু করেছে। কারণ এত ইউজার প্ল্যাটফর্মে এসে গেলে, সে যদি 2 টাকা 1 টাকাও বাড়িয়ে দেয় তার ডেলিভারি চার্জেস, সে কিন্তু অনেকটাই লস মেকআপ করতে পারবে। কারণ তাদের কাছে ডেটা আছে, তাদের কাছে হ্যাবিট আছে। তো মানুষকে, আপনাকে অ্যাজ অ্যান ইনভেস্টর দেখতে হবে মানুষের আমি অভ্যাস, এবং অভ্যাসের যে রিপিটেটিভ যেটা লাগবে। একটা যেমন গভর্নমেন্ট যখন অ্যানাউন্স করলো রেলওয়ে স্টক, রেলওয়ে স্টক মানে রেলওয়ের বাজেট যখন এলো, তার মানে কি আমাদের রিপিটেটিভ ওয়াগনের দরকার ছিল, রিপ্লেসমেন্ট। ঠিক সেরকম ভাবে আমাদের যে অভ্যাস পরিণত হচ্ছে বারবার খাওয়ার দাওয়ার সবকিছু আনা, ফলে আমাদের অনেক ধরনের অসুখ তৈরি হচ্ছে। সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা নানা ধরনের নানাবিধ রোগ তৈরি হচ্ছে। ফলে আপনি যদি হেলথ কেয়ার সেক্টর, ফার্মা সেক্টর গুলোকে দেখেন, সিডিএমও, ক্র্যাম, সিপিআই, যারাই যেটা নিয়ে কাজ করছে ডিফারেন্ট ডিভিশনে, এবং যে ভাবে নাম্বার অফ বেডস ওপেন হচ্ছে, ডায়াবেটিসের জন্য মেডিসিন তৈরি হচ্ছে, অঙ্কোলজির জন্য ডিফারেন্ট সেকশন তৈরি হচ্ছে, তাতে আপনি বুঝতে পারবেন যে একটা হিউজ হারে, কারণ ডিমান্ড ছাড়া তো এগুলো হতে পারে না। আর এটা এই চেন, কারণ মানুষ কিন্তু সবসময় সেডেন্টারি লাইফস্টাইল, মোস্টলি ওয়ার্ক ফ্রম হোম, এই ধরনের খেলাধুলা আপনি মাঠে কোনোদিন বাচ্চাদেরকে পাবেন না। তো আপনি এখান থেকে বুঝতে পারছেন যে মানুষের লাইফস্টাইল কিন্তু মোবাইলের মধ্যে সীমাবদ্ধ, রিলসের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে। সেকেন্ডলি, আপনি যদি দেখেন যে এই পার্টগুলো ফার্মা হেলথ কেয়ার ছেড়ে দিয়ে, যে আমি
আর কি বিজনেস হতে পারে যেটা গ্রো করতে করতে পারে? আমার যেটা মনে হয় যে এখনো পর্যন্ত পাওয়ার আমাদের কিন্তু সব জায়গায় নেই, পাওয়ার এনার্জি কিন্তু সব জায়গায় পৌঁছায়নি। এবং যত কারখানা, যত ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হবে, যত পোর্ট বিল্ড হবে, যত শিপ বিল্ডিং শিপইয়ার্ডস তৈরি হবে, সর্বক্ষেত্রে আপনার একটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে। নাম্বার অফ এয়ারপোর্টস, ওখানে আপনার পাওয়ার দরকার। নাম্বার অফ ফ্যাক্টরি ইনক্রিজ হবে, পাওয়ার দরকার। তো আপনার পাওয়ার ভ্যালু চেইন কিন্তু সবসময় ভালো কাজ করবে। সেটা পাওয়ার গ্রিডের এন্টায়ার ভ্যালু চেইন ট্রান্সফর্মার অলরেডি বেশ কিছু কোম্পানি অলরেডি 2021 থেকে 24 ভালো করেছে। আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের সেক্টরগুলো, যে ট্রান্সফর্মার, হেলথ কেয়ার, ফার্মা এবং ডেটা সেন্টার, একটা বিশাল বড় একটা যে ডেটা প্রোটেকশন, যে আমাদের তো নিজেদের ডেটা আমি অন্যের হাতে ছেড়ে দিতে পারি না। তো ইন্টারনাল ডেটা প্রোটেকশন পলিসি, সবকিছুর উপর ডেটা সেন্টারের উপর ফোকাস, ডেটা কুলিং সিস্টেম, তার ভ্যালু চেন। তো আপনি যদি এই থিমগুলোকে বুঝতে পারেন প্রথমে এবং আইডেন্টিফাই করতে পারেন যে আমাদের কিন্তু এত ডেটা ইউজ হচ্ছে, এই ডেটাগুলো কোথাও না কোথায় স্টোর করতে হবে, গভর্নমেন্ট সেগুলোকে নিজেদের সিকিওর ভাবে সেই ডেটাগুলোকে কিন্তু সিকিওর করার চেষ্টা করবে এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করবে। তো এই ধরনের থিমে যদি আপনি প্রথমে আইডেন্টিফাই করেন, তো তার জন্য আমরা কি করেছি যে আপনাকে খুব সুন্দরভাবে সেক্টর অ্যান্ড স্টকস, যেখানে আপনি ব্রডার ইন্ডাইসিস, সেক্টরাল ইন্ডাইসিস, কাস্টম ইন্ডেক্স, যেখানে আপনি চাইলে বা সেখানে সব স্টক, অ্যাগ্রোকেমিক্যাল, অ্যালকোহল, ব্যাটারি, কেবল, ক্যাপিটাল মার্কেট, ডেটা সেন্টার, কারা ভালো করছে তার জন্য আমরা একটা স্কোর দিয়ে দিয়েছি। কারণ সকলের অনেক রিসার্চ করার সময় নেই। তো আপনি যদি দেখেন যে ডেটা সেন্টারের এই কিছু স্টক যারা ভালো করছে এবং ট্রেন্ড অনুযায়ী তারা কিন্তু বেশ ভালো আছে আজকের ডেটে। এবং লাস্ট কয়েকদিন যেহেতু মার্কেট পড়েছে, মোস্ট অফ দ্য কোম্পানিজ, মানে আপনি দেখবেন জিরোতে রয়েছে। জিরো থাকা মানে হচ্ছে এই মুহূর্তে কোম্পানিগুলো ভালো করছে না, এই মুহূর্তে মার্কেটের পর্যায়ে। আর যখন এই নাম্বার চলে আসা শুরু করবে, তখন আপনাকে সেই ধরনের বিজনেসে দেখুন, হসপিটাল, ডায়াগনস্টিক, কারণ বর্ষাকালে প্রচুর মানুষ সর্দি কাশি, এই নানা ধরনের ডেঙ্গু, এই ধরনের ফলে প্রচুর ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট বেড়ে যায়। আপনি যদি এই কোয়ার্টার গুলো দেখেন দেখতে পাবেন 22 ডে স্কোর একটা করে দেওয়া হয়েছে। যে আপনি যদি দেখেন যে নাম 5 দিনে কি পারফর্ম করেছে, তো 5 দিনের স্কোরে আপনি দেখতে পারবেন। যদি কোনো স্টক 5 দিনের স্কোর ভালো থাকে এবং 22 ডে স্কোর আস্তে আস্তে ভালো হয়, তাহলে সেই ধরনের সেক্টরগুলোর দিকে আমাকে নজর রাখতে হবে। আপনি যদি স্টকে ক্লিক করেন, তাহলে আপনি এখানে তার প্রাইস এবং সঙ্গে সঙ্গে মার্কেট ক্যাপ, মাথায় রাখবেন প্রাইস আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, মার্কেট ক্যাপ ইম্পর্টেন্ট। তো আমি এরপরেও আরো কিছু বাংলা ভিডিও নিয়ে আসবো যদি দেখি যে মানুষের রেসপন্স এরকম আছে যে সত্যি তারা চাইছে। এবং আপনি নিজস্ব একটা ইন্ডেক্স তৈরি করতে পারেন। আমি যেমন বেশ কিছু স্টক ক্যাপিটাল মার্কেটের, ডিফেন্সের, ইএমএস এর, আমি এখানেই ফোকাস করতে চাই ধরুন। তো আমি এই স্টকগুলোকেই আমি রেখেছি। ফলে আমি এখানে বুঝতে পারছি অনেক দিন ধরেই, সেটা আমি অলরেডি বলেছি আমার আগের ভিডিওগুলোতে, যে জুয়েলারি সেক্টর ভালো চলছে। আপনি দেখবেন মার্কেট যতই খারাপ যাক, এখনো পর্যন্ত জুয়েলারি সেক্টরে আপনি যদি নিবেশ করে থাকেন, তাহলে আপনি একটু হলেও প্রফিটে আছেন। ক্যাপিটাল মার্কেট, মানুষের অ্যাক্টিভিটি, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হবে, তো এটা ফর এভার একটা সেক্টর। এটাও একটা কিন্তু এফএমসিজি সেক্টর। আপনি হয়তো বুঝতে পারছেন না যে এটা না, এটা তো কোনো কিছু বেচে না। কিন্তু আপনি যখনই একটা শেয়ার কেনেন বা একটা শেয়ার বেচেন, তখনই কিন্তু একটা সিডিএসএল একটা টাকা পায়, একটা বিএসসি, এনএসসি এরা টাকা পায়। তো এক্সচেঞ্জ টাকা পায় এবং যারা লকারে টাকা রাখে তারা টাকা পায়। তো সব মিলিয়ে কিন্তু এই ধরনের বিজনেস প্রতিদিন আমরা কেনা বেচা করি, ফলে তাদের দোকান প্রতিদিনে প্রচুর সেল হয়। এটা একটা সেক্টর যেটা অবশ্যই দেখা উচিত মানুষের। ফার্মা, ইএমএস, ট্রান্সফর্মার, ট্রাভেল, আপনি এইভাবে বিভিন্ন ধরনের সেক্টর সিলেক্ট করতে পারবেন। প্লাস আপনি যদি ইন্ডাস্ট্রি রোটেশনে আসেন, তো আপনি ইন্ডাস্ট্রি রোটেশনেও আপনি সেম সিমিলার আমরা এটাই করেছি যে আপনি যেন খুব সহজে একটা সেক্টরকে
দেখতে পারেন যে না 5 দিনে না এই পার্টিকুলার সেক্টর এখনো ভালো করছে, এই 5 দিনে পিভিআর, আইনক্স, সারেগামা। তো আপনাকে যদি এখানেও এসে দেখতে হয়, আপনি দেখতে পারবেন পিভিআর আইনক্স খুবই ভালো করছে, সারেগামা ভালো করছে, এবং এটা 20 এর সামনাসামনি আছে। এবার বিজনেস কি করে আলোচনা, মানে বিজনেসটাকে কি করে দেখবো, সেই ব্যাপারে আমি নিশ্চয়ই একটা ভিডিও করব যেখানে আমি ডিটেলসে আলোচনা করব যে আমাদের বিজনেস দেখার সময় কি কি জিনিস জানতে হয়। যাদের ভালো লাগবে তারা যদি আমাকে কমেন্ট করে জানায়, ডেফিনেটলি আমি সেই নিয়েও ভিডিও আপনাদের বানাবো। তো এইভাবে আমরা ডিফারেন্ট সেকশন আমরা আমাদের এখানে করেছি। আপাতত আপনাদেরকে সেক্টর অ্যান্ড স্টক, ইন্ডাস্ট্রি রোটেশন এবং মার্কেট সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখলাম, যাতে আপনারা আহ, খুবই ভালোভাবে, এবার আপনি যদি মনে করেন যে না আমি একটা যে কোনো স্টক সম্পর্কে আমি দেখতে চাই, জানতে চাই সে কি করে, হ্যাঁ, আপনি কোম্পানিটাকে টাইপ করবেন। টাইপ করলে আপনি দেখতে পাবেন যে আচ্ছা, এটাকে আমার যদি কিনতে হয় 5,000 কোটি টাকা লাগবে, 5,000 কোটি টাকা দিলে তবেই আপনি এই কোম্পানিটাকে কিনতে পারবেন। এবার আমি আমরা এখানে যেটা দিয়েছি যে আপনি এখানে যখন 5,000 কোটি টাকার কোম্পানি, আচ্ছা সেলস কত করে, অলমোস্ট 3,500 কোটি টাকা সেলস করে। আচ্ছা, কোম্পানিটার কি অপারেটিং প্রফিট ধীরে ধীরে বাড়ছে, অপারেটিং প্রফিট বাড়ছে কি বাড়ছে না? আপনি দেখবেন কোম্পানিটা কিন্তু অপারেটিং প্রফিট আপনার বাড়ছে। তো আপনি যদি এবার 2026-এ আসি, তাহলে আপনি দেখবেন 268 থেকে এটা 310, এবং এখন ট্রেলিং 12 মান্থ এটা একটু কমেছে, বিকজ অফ একটু প্রেসার রয়েছে ন্যাচারাল গ্যাসের রিলেটেড। আমি কোথায় পেলাম, আমি যদি পড়ি এই প্রত্যেক কটা কনকলের সামারি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে কোম্পানি তার কনকলে, একটা কনফারেন্স কল হয়, সেই কনফারেন্স কলে কোম্পানি তার ফাইন্যান্সিয়াল পজিশন সম্পর্কে কি হয়েছে সেখানে সবাই মিট করে, ইনভেস্টররা। তো অনেকটা ইনভেস্টর সেই মিটিং এ কোম্পানির যারা হেড বা কি ম্যানেজারিয়াল পার্সন তারা থাকে, কিছু অ্যানালিস্ট থাকে, কিছু ইন্ডিভিজুয়াল ইনভেস্টর থাকে। তো তাদের মধ্যে এক এক করে একটা কোশ্চেন হয় প্রত্যেকের তরফ থেকে। তো সেই কোশ্চেন থেকে আপনি যদি পড়েন, তাহলে আপনি কি হবেন, কোম্পানি যে ভিজিট না করেও একটা কোম্পানিতে কি চলছে, কারণ তারা কেউ না কেউ হয়তো ভিজিট করছে, তারা কিছু না কিছু রিলিভেন্ট কোশ্চেন করছে। এবং তার সাথে আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট পড়েন, অ্যানুয়াল রিপোর্টে 3টে সেকশন যদি আপনি মোটামুটি পড়েন, একটা চেয়ারম্যান মেসেজ, ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস, অ্যান্ড নোটস টু দ্য অ্যাকাউন্ট অ্যান্ড রিলেটেড পার্টি ট্রানজাকশন, এই 4টে জায়গা যদি আপনি এই মুহূর্তে বোঝার চেষ্টা করেন যে রিলেটেড পার্টি ট্রানজাকশন কি, দেন আমি রিলেটেড পার্টি ট্রানজাকশন বুঝতে পারছি না, আপনি স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে কোনো এআই এর সেই ছবিটাকে দিয়ে আপনি জিজ্ঞাসা করুন যে রিলেটেড পার্টি ট্রানজাকশন সম্পর্কে আপনি আরো জানতে চান যে এখানে কি হয়েছে, ডেফিনেটলি আপনাকে এআই কিন্তু বলে দেবে। বাকি ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যানালিসিস পড়ুন, চেয়ারম্যান মেসেজ পড়ুন, 2-3টে কলে কি বলেছে, এখন কি বলেছে, খুব ডিফিকাল্ট নয়। কারণ আমরা প্রবলেমটা করি যখন ভ্যালুয়েশন বুঝতে পারি না, স্কিন ইন দা গেম বুঝতে পারি না। একটা নিজস্ব পদ্ধতি রাখুন যে আমি কোনো কোম্পানিতে যেখানে 60% বা 50%-এর নিচে প্রমোটার হোল্ডিং আছে আমি যাব না। সেই কোম্পানি যত ভালো হোক, সেই কোম্পানিতে যত কিছু হয়ে যাক, যদি কোনো কারণ না থাকে, একটা প্রাইভেট লাইক পাবলিক লিমিটেড কোম্পানি, এবং ফরেন ইনভেস্টর নেই বা কেউ নেই, সেখানে প্রমোটারের খুব কম স্টেক, এবং সেখানে পাবলিক প্রচুর ধরে বসে আছে, সেই ধরনের কোম্পানিতে যাবো না, সেই প্রাইস যতই মুভ করুক। কারণ আপনি হয়তো সেই জায়গায় পৌঁছননি যেখানে আপনি সবকটা নিউজ পাবেন। অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে যেখানে, কারণ কোম্পানিতে যখন একজন প্রমোটার তার 70% হোল্ডিং থাকে, তার বেশি চিন্তা সেই কোম্পানিটাকে চালানোর, কারণ তার স্টেক অনেক বেশি লেগে রয়েছে। আপনি যদি দেখেন যে এফআইআই ইনক্রিজ করেছে, পাবলিকের ইনক্রিজ আছে স্টেক, আপনি এখানে আরো ডিটেলসে আপনি দেখতে পাবেন যে পাবলিকে যদি কেউ হোল্ড করছে, তো কোনো নতুন নাম কেউ অ্যাড হয়েছে কিনা, ফেয়ার ভ্যালু ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এরা,
ইনস্টিটিউশনে কারা আছে, এইচডিএফসি, এইচডিএফসি ট্রাস্টি কোম্পানি লিমিটেড, এইচএসবিসি, যারাই করেছে, ঠিক আছে, ইনভেস্টকো ইন্ডিয়া, ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, তো হোয়াট এভার, मतलब এখান থেকে আপনি সেই ভিউটা পেয়ে যাবেন কারা ইনভেস্ট করছে। ডেফিনেটলি যেই কোম্পানিতে এত ইনভেস্টর ইনভেস্ট করছে, তার মানে কিছু না কিছু ডিউ ডিলিজেন্স করেছে। তারপরেও আমরা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারি না, একটার পর একটা যখন আমরা ডট কানেক্ট করব, যে কোম্পানিটা ওয়্যারের কাজ করতো, আপনি যদি পড়েন দেখতে পারবেন যে এটা প্রিসিশন ওয়্যারে চলে যাচ্ছে, কর্ড টায়ার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি দেখি যে কোম্পানিটা কি তার অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে, অপারেটিং প্রফিট মার্জিন কি আপনাকে যদি সহজভাবে বুঝতে হয়, একদম সহজভাবে, ধরুন আপনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে আয় করেন, সেটা 1,100 টাকা করেছেন, তারপরে মাসে 1,167 টাকা করেছেন, এবং আপনি সঞ্চয় করেন 85 টাকা, 76 টাকা করেছেন, 56 টাকা করেছেন। তো এইখানে যখন কোয়ার্টারলি আমি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আপনার সঞ্চয়ের যে পরিমাণ, আগে যদি 1,000 টাকা আয় করতেন তাতে আপনি 8% জমাতেন, এখন 6.5% জমাচ্ছেন, আর পরে 5% জমাচ্ছেন। তাহলে এই ধীরে ধীরে যে আপনার রিডিউস হচ্ছে, হ্যাঁ, তার মানে নিশ্চয়ই আপনি তার জন্য খুব বেশি ভ্যালুয়েশন পাবেন না, এবং এই মুহূর্তে, এবং মার্কেট অপেক্ষা করবে যে যে আপনার নাম্বার ইমপ্রুভ হবে কিনা। তো রেট অফ চেঞ্জ এখানে নেই। অ্যাজ অ্যান ফান্ডামেন্টাল ইনভেস্টর, আমার সব থেকে প্রথম লক্ষ্য, যে কোম্পানিটা তো নিলাম, যদি আমি ওয়্যার ইন্ডাস্ট্রি নিই, তা আমি ওয়্যার কেন নেব? তো এই কোম্পানিতে একটা রেট অফ চেঞ্জ আসছে, কোম্পানি তার ফাইলিং এ বলেছে যে আমরা একটা আহ ভালো অর্ডার পেয়েছি, হ্যাঁ, এবং সেই অর্ডারটাতে একটা টায়ার কোম্পানির অর্ডার এসছে। সেই অর্ডার থেকে আপনি দেখবেন যে ফার্স্ট ট্রায়াল অর্ডার পেয়েছে, এবং সেটা তাদের ইনভেস্টর মিটেও বলেছে প্রবাবলি। তো আপনি যদি নোটিফিকেশন গুলো গো থ্রু করেন, অটোমেটিক্যালি আপনি এখানে দেখতে পাবেন যে কোম্পানি একটা একটা টায়ার রিলেটেড ওয়্যারের, টায়ার লিডিং টায়ার ম্যানুফ্যাকচারের কাছ থেকে অর্ডার পেয়েছে, তার একটা ওরা সেবিকে জানিয়েছে পাবলিক ইনফরমেশনের জন্য। তো এটা একটা রেট অফ চেঞ্জ। ট্রায়াল অর্ডার পাওয়ার জন্য আপনাকে তো একটা হঠাৎ করে আপনি পেতে পারেন না, আর একটা নতুন প্রোডাক্টে আপনি পাচ্ছেন। কোম্পানিটা ধীরে ধীরে তার ওয়্যার ম্যানুফ্যাকচারিং, যে নর্মাল ওয়্যার ম্যানুফ্যাকচারিং হয়, ওয়ান অফ দ্য লার্জেস্ট, কিন্তু তারপরেও তারা এখন প্রিসিশন ওয়্যারে বা স্পেশালিটি ওয়্যারে চলে যাচ্ছে। ফলে কি হবে, আগামী দিনে আপনি দেখতে পাবেন যে এখানে একটা আপনার ভালো রকমের পার্সেন্টেজ অপারেটিং প্রফিট, হয়তো ইমিডিয়েটলি নয়, কিন্তু মার্কেট সবসময় ফরওয়ার্ড লুকিং। যদি রেট অফ চেঞ্জ থাকে, যদি কনফিডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চান্সেস আছে যে ভ্যালুয়েশন এক্সপ্যানশন হওয়ার। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাকে বললাম বানসাল ওয়্যার। আর আপনি যদি এখানে বালডিল দেখেন, আপনি দেখতে পাবেন যেখানে বিএনপি পরিবার বলে 30 crores নিয়েছে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড নিয়েছে, ইনভেস্টকো নিয়েছে, মালাবার নিয়েছে, এবং প্রোমোটার 144 crores সেল করেছে। এবার প্রশ্ন আসবে কেন, কারণ হচ্ছে অ্যাজ পার সেবি নর্মস, আপনার আইপিও আনার পরে আপনাকে সেটা একটা পার্সেন্টেজের নিচে রাখতে হয়। তো সেটা রিডিউস করার জন্যই কোম্পানি তার প্রোমোটার তার শেয়ার বেচেছে, এবং সেক্ষেত্রে এই কোম্পানিগুলো কিনে নিয়েছে। তো ডেফিনেটলি তারাও একটা ডিউ ডিলিজেন্স করে নিয়েছে, এবং আপনি রেট অফ চেঞ্জ দেখতে পাচ্ছেন। এই দুটোকে মিলিয়ে যদি আপনি দেখেন, তারপর যদি আপনি অ্যাডভান্স ইনসাইটে যান, আপনি অ্যাডভান্স ইনসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে কোম্পানিটা কি মোমেন্টামে আছে। পজিটিভ থাকলে সব গ্রিনে আছে, খুব এক্সটেনশন হয়ে যায়নি, স্কোর পজিটিভ আছে। তো আপনি এখানে প্রত্যেক কটা জিনিস, এবং কোম্পানি প্রাইস এবং সেলস সিএজিআর, প্রাইস সিএজিআর তেমন কোনো কিছু হয়নি, প্রফিট অ্যান্ড সেলস সিএজিআর আছে, বাট প্রাইস এখনো সেই অর্থে বাড়েনি। ফলে এটা একটা রিলেটিভলি ফেয়ার ভ্যালুয়েশনে আছে, এবং অপারেটিং প্রফিট আমরা ফ্ল্যাট দেখছি। তো আপনি এইভাবে কোম্পানিটার
অপারেটিং ক্যাশ ফ্লো কি হচ্ছে, ফ্রি ক্যাশ ফ্লো কি হচ্ছে, কোথায় ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো তে টাকা বেরিয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে। আপনি এগুলো কিন্তু ব্যালেন্স শিটেও দেখতে পাবেন যে কোম্পানি তার ইনভেস্টমেন্ট, ফিক্স অ্যাসেট কন্টিনিউয়াস আপনার বাড়িয়েছে। সেপ্টেম্বর 2024-এ 345 কোটি টাকা ছিল, এখন মার্চ 2026-এ 847 কোটি টাকার তার ফিক্স অ্যাসেট হয়েছে। তো এইভাবে যদি কি করেছে সেগুলো নিয়ে যদি পড়াশোনা করেন, তাহলে একটা আপনার কাছে তথ্য বেরিয়ে আসে। এবং এইটুকু টাইম যদি আপনারা কেউ দেন একটা বিজনেসকে বোঝার জন্য, এবং আরো কিছু যদি তথ্য থাকে যে না আমি আরো আরো জিনিস দেখতে চাই, আমার আপনি এখানে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো সব দেখতে পাচ্ছেন। আপনি অ্যাডভান্স ইনসাইটে যখন যাচ্ছেন, তখন আপনি ব্রিফে দেখতে পাচ্ছেন। প্লাস আপনি দেখুন কোম্পানি রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কতটা ভালো বা মন্দ ইমপ্রুভ করছে। দেখুন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রেশিও। কেন? কারণ কোম্পানি তার ক্যাপিটাল কত দিনে, ক্যাপিটাল যেটা ইউজ হচ্ছে আর কত টাকা রিটার্ন নিয়ে আসছে। যদি 20% রিটার্ন হয়, কোনো একটা কোম্পানি 20% দিচ্ছে, তার মানে কোম্পানি যদি 100 টাকা দিয়ে কাজ করে, 20 টাকা সে কিন্তু রিটার্ন আনছে। তার মানে 5 বছরে তার ক্যাপিটালকে পরিশোধ করে দিচ্ছে। সেই বিজনেসের ক্ষমতা আছে তার ক্যাপিটালকে আরো বড় করার। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডে আপনার যখন 20% থাকে, এবং রিটার্ন অন ইনক্রিমেন্টাল ক্যাপিটালে যদি সেটা আরো ভালো হতে থাকে, তার মানে কোম্পানি আরো ইনভেস্ট করছে এবং আরো তার ইমপ্রুভ হচ্ছে। মানে 100 টাকায় যদি 120 কুড়ি টাকা বার করে থাকে, পরে যখন ওটা রিজার্ভে চলে গেল, রিটেন আর্নিং এ যতটুকুই গেল, আমি ধরে নিলাম কথার জন্য 20 টাকাই গেছে, সেই 120 টাকাকে যদি আবার ডিপ্লয় করে সে 30 টাকা বার করে, তাহলে কিন্তু তার পার্সেন্টেজ 20%-এর থেকে বেশি হয়। তার মানে কোম্পানি তার প্রত্যেকটা টাকাকে সঠিক জায়গায় ইউজ করছে। এবং আরেকটা অ্যাঙ্গেল যেটা বললাম, 20% মানে এটা ভাববেন না যে শুধু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20% মানে ভালো। তার মানে আপনি আপনার যে বিজনেস সিলেক্ট করেছেন সে কিন্তু 5 বছরে তার ক্যাপিটাল পরিশোধ করার ক্ষমতা রাখে, এক্ষেত্রে 15%। তার মানে হচ্ছে সেই পরিমাণ প্রফিট করছে যেটা 6 থেকে 7 বছরের মধ্যে আপনার ভালোভাবে পরিশোধ করতে পারে। রিটার্ন অন ইকুইটি কোনো এক সময় 17 ছিল, ধীরে ধীরে 9-10-এ এসছে, কারণ প্রফিটে নেই, মার্জিন প্রেশার রয়েছে। অ্যাসেট টার্নওভার কিরকম, আপনার নেট সেলস গ্রোথ কিরকম, হ্যাঁ, শুধু পি রেশিও নয়, আমাকে দেখতে হবে তার ক্যাশ ফ্লো কত। কারণ ক্যাশ ফ্লো হচ্ছে যে কোনো একটা বিজনেসের অ্যাকচুয়াল প্রফিট। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে আমরা দেখি যে সত্যি কত টাকা কোনো একটা বিজনেস ঘরে নিয়ে আসছে। তো এই ভিডিওগুলো করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমরা সব ইনফরমেশন আমাদের এই সাইটে দিয়েছি, আশা করি যারা ইউজ করছেন তারা প্রত্যেকটা সেকশন ধীরে ধীরে এক্সপ্লোর করলে ডেফিনেটলি বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও করে রাখবো। থ্যাংক ইউ।